হ্যালো এভরিওয়ান, আই এম রিপন। ইউ আর ওয়াচিং গভর্নমেন্ট জব গাইডেন্স। আমরা করছিলাম সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল সুদ। সরল সুদের প্রিভিয়াস লেসনগুলোতে আমরা কোশ্চেন নাম্বার 34 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা করব কোশ্চেন নাম্বার 35 থেকে। আজকের ক্লাস খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে দেখবে। কোশ্চেন নাম্বার 35 ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বলে দিয়েছে কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়, তবে আসল কত? খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো আমি এটা লিখে রাখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এখানে আমায় বলে দিয়েছে যে 10 বছরে সুদ আসল মিলিয়ে টাকার পরিমাণ হয়ে যায় 1600 টাকা। আর বলে দিয়েছে 4 বছরে সুদ আসল কত? 1240 টাকা বলে দিয়েছে, 1240 টাকা। এবার আমায় বের করতে বলেছে কি আসলের পরিমাণ। তাহলে কিভাবে বের করব? দেখো এখানে 10 বছরের সুদ আসল জানি 1600 টাকা, 4 বছরের সুদ আসল জানি 1240 টাকা। তাহলে আমি যদি 10 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদ আসল বাদ দিই, দেখো বাদ দিচ্ছি, তাহলে বলো তো কি থাকে? তাহলে যেটা থাকে 6 বছরের শুধুমাত্র সুদ থাকবে, কিন্তু 6 বছরের সুদ থাকবে, বোঝা গেল? তাহলে 6 বছরের সুদ যেটা পড়ে থাকবে, কত পড়ে থাকবে? আমি যদি 1600 থেকে 1240 বাদ দিয়ে দিই, তাহলে এখানে থাকবে 360। তাহলে 6 বছরের সুদ হয়ে যাবে 360 টাকা। আর 6 বছরের সুদ যদি 360 টাকা হয়ে যায়, তাহলে এক বছরের সুদ কত হয়ে যাবে? এক বছরের সুদ 360 ডিভাইডেড বাই 6, তাই না? এটা তো একবারে আমরা করতে পারি। তাহলে 60 টাকা, বুঝতে পারছি। এখানে এরকমভাবে করি 60 টাকা। তাহলে এক বছরের সুদ যদি 60 টাকা হয়, এখানে আমি যে কোনোটা ধরে করতে পারি, 10 বছর ধরেও করতে পারি, আবার 4 বছর ধরেও করতে পারি। তাহলে এক বছরের যদি 60 টাকা হয় অর্থাৎ 60 টাকা হয়, তাহলে আমি বলো 10 বছরে কত হবে? তাহলে 10 বছরের সুদ কত হবে? তাহলে 10 বছরে কত হয়ে যাবে? 10 বছরে হয়ে যাবে 600 টাকা। 60 গুণ 60 গুণ 10 মানে 600 টাকা। তাহলে 10 বছরে যদি 600 টাকা শুধুমাত্র সুদ পাই, আর আমায় দেখো প্রশ্নে বলা ছিল যে 10 বছরে সুদ আসল সহ টাকার পরিমাণ হয় 1600 টাকা, তাহলে বুঝতে পারছি যে এখানে প্রিন্সিপাল অর্থাৎ আসলের পরিমাণ কত। তাহলে এখানে আসল কত হয়ে যাবে? 1600। এখানে আসল হয়ে যাবে 1600, সুদ আসল সহ 1600 টাকা হয়েছিল। আর তার থেকে আমি যদি সুদটাকে বাদ দিয়ে দিই 600 টাকা, তাহলে আমার আসলের পরিমাণ হয়ে যাবে 1000 টাকা, যেটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? আমাদের অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, আসলের পরিমাণ 1000 টাকা। কোশ্চেন নাম্বার 35, যেটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, বুঝতে পারলে তো? এটা আমরা এইভাবে করতে পারি, এটা ম্যাক্সিমাম জনেরই জানা ছিল আর খুব আসো এই অঙ্কটা পরীক্ষাতে। চলে আসো কোশ্চেন নাম্বার 36। বলে দিয়েছে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1200 টাকা হয়, তবে সুদের হার কত? এখানে আবার সুদের হার বের করতে বলেছে, আগেরটার মতোই। আগেরটা প্রিন্সিপাল বের করতে বলেছে, আর এখানে সুদের হার। দেখো কিভাবে করছি। এখানে বলে দিয়েছে যে 10 বছরে সুদে আসলে হচ্ছে 1200 টাকা, সেটা লিখে নিই। প্রথমে যেটা বেশি বছর সেই বছরটা আগে লিখবো, তাহলে বেশি সুবিধা হবে। 10 বছরে সুদ আসল, 10 বছরের সুদ আসল কত হচ্ছে? 10 বছরের সুদ আসল হচ্ছে 1200 টাকা, এটা বলা আছে। আরেকটা যেটা বলা আছে যে 8 বছরের সুদ আসল হচ্ছে কত? 8 বছরের সুদ আসল বলে দেওয়া আছে 1120 টাকা, 1120 টাকা। তাহলে একই রকম ভাবে আমি যদি 10 বছরের সুদ আসল থেকে যদি 8 বছরের সুদ আসল বাদ দিই, তাহলে কি থাকবে বলো তো? তাহলে থাকবে 2 বছরের সুদ থাকবে, শুধুমাত্র 2 বছরের সুদ থাকবে। আর এই 2 বছরের সুদ কত হয়ে যাবে বলো? এই 2 বছরের সুদ হয়ে যাবে, এই 1200 থেকে 1120 বাদ দিলে 80 টাকা। তাহলে 2 বছরের সুদ যদি 80 টাকা হয়, তাহলে এক বছরের সুদ কত? বুঝতে পারছি। তাহলে এক বছরের সুদ আমি বুঝতে পারছি যে 40 টাকা, তাই না? 2 বছরে 80 টাকা, তাহলে এক বছরে 40 টাকা, মানে 80কে 2 দিয়ে জাস্ট ভাগ করলাম। এবারে আমি বললাম যে 10 বা 8 যে কোনোটা নিয়ে করতে পারি, আমরা 10 নিয়ে করি, 10 নিয়ে বেশি সুবিধা হবে। যে কোনোটাই, খুবই দুটোই সহজ। এবারে দেখো তাহলে এক বছরে যদি 40 টাকা হয়, 40 টাকা হয়, তাহলে 10 বছরে কত হবে? তাহলে 10 বছরের সুদের পরিমাণ হয়ে যাবে 400 টাকা। 40 গুণ 10, বুঝতে পারলে? 40 গুণ 10 সমান 400 টাকা। 400 টাকা হয়ে যাবে কত? সুদের পরিমাণ, মানে 10 বছরের সুদের পরিমাণ। তাহলে এখানে দেখো 10 বছরের সুদ আসল সহ 1200 টাকা বলা আছে, 1200 টাকা সুদ আসল সহ বলা আছে। তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু কি হয়ে যাবে?
আর 10 বছরের সুদের পরিমাণ 400 টাকা। তাহলে 1200-র মধ্যে 400 ইনক্লুড রয়েছে সুদ হিসেবে, তাহলে 400 বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকবে 800 টাকা, এটাই হয়ে যাবে কি প্রিন্সিপাল। এবারে 800 টাকা যদি প্রিন্সিপাল হয়ে যায়, এবারে একটা জিনিস দেখো, এই 800 টাকা প্রিন্সিপালে, আচ্ছা এখানে আমি এই যে 10 বছরের সুদ বের করলাম তাই তো 400 টাকা, এবারে দেখো 800 টাকা প্রিন্সিপাল, আমাকে তো প্রিন্সিপাল বের করতে বলেনি, এখানে আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলেছে, অর্থাৎ সুদের হার। তাহলে এই 800 টাকা প্রিন্সিপালে 1 বছরের সুদ কত হচ্ছে? আমরা জানি যে রেট অফ ইন্টারেস্ট কিভাবে বের করে, এক তো আই ইজ ইকুয়াল টু পিটিআর, ওখানে প্রত্যেকটা মান বসিয়ে দিলে হবে, সেটা তো ফর্মুলা দিয়ে হবে। তাছাড়া আমি কিভাবে বলেছি, আগের অঙ্কগুলোতে কিন্তু বলেছি যে আমাদের যখনই রেট পার্সেন্টেজ বের করতে বলবে তখন 1 বছরের সুদ বাই আসল ইন্টু 100 এটা করতে বলেছি, তাহলে আমাদের রেট পার্সেন্টেজ বেরিয়ে যায়। তাহলে 1 বছরের সুদ এখানে কত, এই যে 800 টাকায় 1 বছরের সুদ কত, 40 টাকা। তাহলে দেখো যদি এটাকে করি, আমি এখানে নিচে করি, তাহলে 1 বছরের সুদ হলো 40 টাকা, আর আসল এখানে বলে দেওয়া আছে 800, মানে আমরা বের করে নিয়েছি আসল হলো 800। তাহলে শতকরা সুদের হার কত, দুটো শূন্য ক্যান্সেল করলাম, আর 8 দিয়ে এটাকে করলে 5, তাহলে এটা আমাদের হয়ে যাবে কত পার্সেন্ট, 5%। বোঝা গেল, এটা আমাদের হয়ে যাবে 5%। এই ধরনের অঙ্ক, আমি তো এত বড় মনে হচ্ছে যেন এত বড়, অরিজিনালি এই টোটাল অঙ্কটা কিন্তু মুখে করা যাবে কিনা আমি একবার বলছি। দেখো 10 বছরের সুদ আসল 1200 টাকা, 8 বছরের সুদ আসল 1120 টাকা, তাহলে ওখান থেকে বুঝতে পারছি 2 বছরের সুদ 80 টাকা। 2 বছরের সুদ যদি 80 টাকা হয় তাহলে 1 বছরের সুদ 40 টাকা, আর 1 বছরের সুদ যদি 40 টাকা হয় তাহলে 10 বছরের সুদ কত হবে, 400 টাকা। তাহলে প্রিন্সিপাল 800 টাকা হয়ে গেল, 1200 থেকে 400 বাদ দিলে, তাহলে 800 টাকায় 40 টাকা সুদ, তাহলে 100 টাকায় কত টাকা সুদ, 100 টাকায় 5 টাকা সুদ, মানে 5% রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে। বোঝা গেল কোশ্চেন নাম্বার 36। চলে আসো কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37 চলে আসো। কোশ্চেন নাম্বার 37 দেখো, বলে দিয়েছে 5000 টাকা 2 বছরের সুদে আসলে 6050 টাকা হলে সুদের হার কত। তাহলে এটা তো খুব ইজি অঙ্ক, এই ধরনের অঙ্ক আগে আমরা করেছি। এখানে বলেছে 5000 টাকা 2 বছরে সুদে আসলে কত হচ্ছে, 6050 টাকা হচ্ছে। তাহলে 5000 টাকা বেড়ে 6050 টাকা হচ্ছে, তার মানে আমি বুঝতে পারছি যে সুদ হিসেবে এখানে ইন্টারেস্ট হিসেবে কত পেয়েছে, এখানে এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট হিসেবে পেয়েছে 1050 টাকা। 5000 টাকা বেড়ে 6050 টাকা হয়েছে, তাই তো। তার মানে 1050 টাকা 2 বছরের সুদ পেয়েছে, আর এটা কত বছরের পেয়েছে, এটা 2 বছরের সুদ। তাহলে 2 বছরের সুদ যদি 1050 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত, তাহলে রেট পার্সেন্টেজ আমরা কিভাবে বের করব, এটা তো আমরা প্রত্যেকেই জেনে গেছি, আমি একবারে করছি এবার। তাহলে 1 বছরের সুদ কত হয়ে যাবে, এখানে 1 বছরের সুদ হয়ে যাবে 525 টাকা। 525 টাকা 1 বছরের সুদ কত টাকায়, 5000 টাকায়, তাহলে শতকরা সুদের হার কত। তাহলে দেখো এই দুটো শূন্য ক্যান্সেল করলাম। এবারে যদি আমি করি, এখানে আমি যেটা এবারে যদি করি তাহলে দেখো 5 দিয়ে যদি করি 10 হয়ে যাবে, আর এটাকে যদি 5 দিয়ে করি তাহলে 105 মানে কত হয়ে যাবে বলো, 10 দিয়ে ভাগ করলে 10.5, অর্থাৎ 10.5% হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সুদের হার হয়ে যাবে কত, 10.5%, যেটা অপশন ডিতে রয়েছে। বোঝা গেল। নেক্সট দেখো, চলে আসো কোশ্চেন নাম্বার 38। খুব সহজ অঙ্ক এগুলো। চলে আসো কোশ্চেন নাম্বার 38 চলে আসো। বলে দিয়েছে কত বছরে 8% হারে সুদ আসলের 2/5 গুণ হবে। কত বছরে 8% হারে সুদ আসলের 2/5 গুণ হবে। দেখো কিভাবে করব, এখানে বলে দিয়েছে সুদ ইকুয়াল টু কি বলে দিয়েছে, আসল এর 2/5 গুণ, আর রেট অফ ইন্টারেস্ট এখানে বলে দেওয়া আছে, এখানে রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে কত, রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া আছে 8%, অর্থাৎ সুদের হার এখানে বলে দেওয়া আছে 8%। তাহলে 2/5 এখানে বলে দেওয়া আছে হলো কি, সুদ হলো আসলের 2/5 অংশ। তাহলে বুঝতে পারছি যে সুদ হচ্ছে কত, 2/5। এখান থেকে দেখো এরকম ভাবে তো আমি গতদিন করিয়েছিলাম এই ধরনের অঙ্ক, যে এখান থেকে আমি যদি সুদ বাই আসল বের করি, আসলটাকে এদিকে নিয়ে এলাম, তাহলে সুদ বাই আসল হলো, তাহলে এখানে 2/5 হলো, অর্থাৎ 5 ইউনিট আসলে 2 ইউনিট সুদ, 5 ইউনিট আসলে 2 ইউনিট সুদ হয়। তাহলে সুদের পরিমাণ এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে, এইটা থেকেই বোঝা যাচ্ছে যে 2/5 অংশ সুদ, আর 2/5 অংশ যদি সুদ হয়, তাহলে 2/5 অংশের ফ্র্যাকশন ভ্যালু আমরা জানি। 2/5 অংশের ফ্র্যাকশন ভ্যালু কত, 2/5 অংশের ফ্র্যাকশন ভ্যালু হলো 40%।
এটা জানি কি না? আর যদি না জানি তাহলে আমরা বেরও করতে পারবো, কিন্তু এটা আমি বলেছি যে জেনে রাখতে হবে। অবশ্যই জেনে গেছো প্রত্যেকে যে 2/5 যখন আমরা ভগ্নাংশকে ফ্র্যাকশনে কনভার্ট করি তখন আমরা কি করি, জাস্ট 100 দিয়ে গুণ করি। তাই 100 দিয়ে যদি গুণ করি তাহলে দেখো 5 20 120, তাহলে এখানে যেটা হচ্ছে 40% হয়ে যাচ্ছে, 40%। তার মানে আমি বুঝতে পারছি যে এখানে যখনই সুদ বলে দিয়েছে আসলে 2/5 অংশ, তাহলে তখনই আমাদের মাইন্ডে ক্যালকুলেশন হয়ে যাবে যে সুদ হচ্ছে 40%। এবার 40% মানে সিম্পল ইন্টারেস্ট হিসেবে 40% সুদ পেয়েছে, মানে সিম্পল ইন্টারেস্ট হিসেবে 40% পেয়েছে, অর্থাৎ সুদ হিসেবে সে 40% পেয়েছে। এবার প্রত্যেক বছর যেহেতু 8% করে সুদ, তাহলে টাকাটা কত বছর ইনভেস্ট করতে হবে? 8% সুদ, তাই 8 দিয়ে 40কে ভাগ করবে, 5 বছর ইনভেস্ট করতে হবে। বুঝতে পারলে? এতটুকু টাইম লাগার কথা। এবার আমি করি, তাহলে এখানে বুঝতে পারছো সুদ আসল মানে সুদ যদি 2 ইউনিট, আসল যদি 5 ইউনিট হয় তাহলে সুদ 2 ইউনিট। তাহলে এখানে সুদ মানে সুদের হার তাহলে কত হচ্ছে, মানে এসআই পার্সেন্টেজ আসলে এখানে, তাহলে এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট হিসেবে মোট কত পার্সেন্ট পেয়েছে, তাহলে 2 ইউনিট পেয়েছে 5 ইউনিটে, তাহলে শতকরা কত? আমি বললাম এটা মনে মনেই আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে, যেটা কত, শতকরা হচ্ছে 40%। তাহলে সে 40% মোট এসআই পেয়েছে, মানে সরল সুদ হিসেবে পেয়েছে। এবার প্রত্যেক বছর তো কত 8% করে সুদ পায়, তাহলে 40% পেতে গেলে তাকে কত বছর ইনভেস্ট করতে হবে সেটা আমি যদি বের করতে চাই, তাই কি করব, 40কে জাস্ট 8 দিয়ে ডিভাইড করব, 40%কে জাস্ট 8% দিয়ে ডিভাইড করব, তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, টাইম বেরিয়ে যাবে যে 5 বছর। বোঝা গেল? 5 বছর টাকাটাকে ইনভেস্ট করতে হবে। আর এটা এমআই বের করতে বলেছে, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এই ধরনের অঙ্ক কিন্তু মুখে মুখে করতে হবে। কিভাবে মুখে মুখে করতে হবে আমি কিন্তু বললাম, আরেকবার বলি। এখানে বলে দিয়েছে যে সুদ আসলে 2/5 অংশ, তাই বলা হচ্ছে যে সুদ আসলে 2/5 অংশ, তাহলে সুদ আসলে 2/5 অংশ, তাহলে সুদ কত হচ্ছে, সুদ হিসেবে সে কত পার্সেন্ট পেল, অংশ হিসেবে 2/5 অংশ, কিন্তু পার্সেন্টেজ হিসেবে কত, পার্সেন্টেজ হিসেবে সে পেল 40%, তাহলে মোট পেয়েছে 40% সুদ। তাহলে মোট যদি 40% সুদ পায়, প্রত্যেক বছর তো সে 8% করে সুদ পাচ্ছে আর কি, এটা তো বলাই আছে। তাহলে প্রত্যেক বছর যদি 8% করে সুদ পায়, তাহলে টাকাটা কত 40% পেতে গেলে কত বছর ইনভেস্ট করতে হবে, 40কে 8 দিয়ে ভাগ করবে, 5 বছর, 5 8 40। বোঝা গেল? এতটুকু টাইম লাগার কথা, 5 বছর, 5 বছর। বুঝতে পারলে? এতটুকু টাইম লাগার কথা এই অঙ্কতে। চলে আসো কোশ্চেন নাম্বার 39। 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% ও 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটির অনুপাত কত? বুঝতে পারলে কি বলেছে, 1550 টাকা দুটো পার্টে ভাগ করেছে, 5% আর 8% হারে 3 বছরের জন্য জমা রেখে সে 300 টাকা সুদ হিসেবে পেয়েছে। এবার এই অংশ দুটোর অনুপাত আমাকে বের করতে বলেছে। কিভাবে করব দেখো, এখানে সে যে জমা রেখেছে কত টাকা, 1550 টাকা, দুটো পার্টে ভাগ করেছে। দেখো আমি প্রথমে বলে নিই, পার্ট ওয়ান আর পার্ট টু, এই দুটো পার্টে ভাগ করেছে। পার্ট ওয়ানে সে 5% হারে, পার্ট ওয়ানে সে 5% হারে 3 বছরের জন্য ইনভেস্ট করেছে টাকাটাকে, আর পার্ট টু টাকাটা সে 8% হারে 3 বছরের জন্য ইনভেস্ট করেছে। এবার এখান থেকে যেটা বেরিয়েছে মানে যেটা পেয়েছে এসআই হিসেবে সুদ হিসেবে, সেটা কত টাকা সুদ হিসেবে পেয়েছে, এখান থেকে সে সুদ হিসেবে পেয়েছে 300 টাকা, 300 টাকা সুদ হিসেবে পেয়েছে। তাহলে আমি বলেছে বের করতে হবে যে কোন পার্টে কত টাকা ইনভেস্ট করেছিল। কিভাবে করব, আচ্ছা তাহলে প্রথম পার্টে যদি 5% হারে 3 বছর ইনভেস্ট করে, তাহলে প্রথম পার্ট থেকে কত পার্সেন্ট সুদ পেয়েছে, 15% সুদ পেয়েছে। দ্বিতীয় পার্ট যদি 8% হারে 3 বছর ইনভেস্ট করে, তাহলে দ্বিতীয় পার্ট থেকে সে কত পার্সেন্ট সুদ পেয়েছে, 24% সুদ পেয়েছে, তাই না? এবারে দেখো বলছি, আমি প্রথমে ডিটেলস মেথডটা বলছি, তারপর আমি শর্ট মেথডটা বলবো। আমি ধরলাম এই 1500 টাকা, আমি ধরলাম 1500 টাকাটাকে এরকম দুটো ভাগে ভাগ করেছে। প্রথম পার্টে হলো এক্স টাকা, প্রথম পার্টে হলো এক্স টাকা, আর দ্বিতীয় পার্টটা তাহলে স্বাভাবিকভাবেই থাকছে 1550 মাইনাস এক্স টাকা, এটা দ্বিতীয় পার্ট থাকছে, তাই না? এটা দ্বিতীয় পার্ট থাকছে। এবারে দেখো এটা যদি করি এখানে, তাহলে কিভাবে করব, প্রথম পার্ট থেকে সে যত পরিমাণ সুদ পেয়েছে সেটা বের করলাম, তাহলে প্রথম পার্ট থেকে কত টাকা সুদ পেয়েছে এটা বের করি, কারণ সে মোট 300 টাকা সুদ পেয়েছে, তাহলে আমাকে সুদই বের করতে হবে। তাহলে প্রথম পার্ট থেকে সুদ পেয়েছে এক্স টাকার 15% সুদ পেয়েছে, তাহলে এক্স ইন্টু 15/100, এটা প্রথম পার্ট থেকে সুদ পেয়েছে। একই রকমভাবে দ্বিতীয় পার্ট থেকে কত টাকা সুদ পেয়েছে, দ্বিতীয় পার্টের টাকার পরিমাণ হলো এটা, এর কত পার্সেন্ট পেয়েছে, এর 24%, তাহলে এর 24/100,
এত টাকা সুদ পেয়েছে। আর এই দুটো টাকা, আমি এটা আলাদা করে দিই, আর এই দুটো টাকার পরিমাণই আমায় প্রশ্নে বলে দেওয়া ছিল যে সে দুটো পার্ট থেকে মোট 300 টাকা পেয়েছে। তাহলে এই দুটো টাকার সমষ্টি, এই প্রথম ইন্টারেস্ট আর দ্বিতীয় ইন্টারেস্টের সমষ্টি হলো 300 টাকা। এবারে দেখো এই ক্যালকুলেশনটা তো প্রত্যেকেই করতে পারবে, এই যে পদ্ধতি বললাম এখানে তো প্রত্যেকেই করতে পারবে। এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে 800, আর এক্স এর ভ্যালু যদি 800 বেরিয়ে যায়, তার মানে এটা প্রথম পার্ট, এক্স মানে প্রথম পার্ট, তাহলে দ্বিতীয় পার্টের ভ্যালু কত হবে, মানে দ্বিতীয় পার্ট, তাহলে দ্বিতীয় পার্টটা কত হবে, দ্বিতীয় পার্টটা তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছি 1550 মাইনাস কত হয়ে যাবে, মাইনাস 800। 1550-এর থেকে যদি 800 মাইনাস করি তাহলে 750 টাকা। তাহলে দুটো পার্টের রেশিও কী হবে, তাহলে পার্ট ওয়ান আর পার্ট ওয়ান তাহলে 800 রেশিও পার্ট টু হয়ে যাবে কত, 750। এবারে এটাকে যদি ক্যান্সেল করি, 0 0 ক্যান্সেল করলাম, 5 16 80, 5 17 5 15 75, তাহলে এখানে হয়ে যাবে 16 রেশিও 15। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা কোন অপশনে রয়েছে, যেটা রয়েছে আমাদের অপশন ডিতে। আমি দেখো এই যে এই অংশটুকু করিনি, এই অংশটুকু প্রত্যেকে করতে পারবে এখানে, সেই জন্য আমি এই অংশটুকু করিনি, প্রত্যেকেই করতে পারবে এতটুকু বিশ্বাস রয়েছে। এবারে দেখো আমি যেটা বলবো এর শর্ট মেথড বলবো, যে এর শর্ট কি মেথড রয়েছে, শর্ট মেথডটা ভালো করে লক্ষ্য করো, বুঝতে পারলে তো, ডিটেলস মেথড বুঝলে তবেই কিন্তু ভালো বুঝতে পারবে শর্ট মেথডটা। দেখো শর্ট মেথডটা আমি কিভাবে বলছি, আমি বললাম যে প্রথম পার্টের সে 15% সুদ পেয়েছে, আর দ্বিতীয় পার্টের সে 24% সুদ পেয়েছে, তাই তো। এবারে আমি এরকমভাবে ধরে নিলাম, তাহলে 15% সুদ যেহেতু প্রথম পার্ট থেকে পেয়েছে, আর দ্বিতীয় পার্সেন্ট থেকে তো 15% পেয়েছে, প্লাস আরও কিছু এক্সট্রা পেয়েছে, মানে মোট 24% পেয়েছে। তাহলে এই 24টাকে আমি কিভাবে ব্রেক করলাম বলো তো, এই 24টাকে আমি যদি এভাবে ব্রেক করে লিখি যে 15%, এই 24টাকে আমি যদি এভাবে ব্রেক করে লিখি যে 15% প্লাস 9% করতে পারি, তাহলে অল ওভার কি হলো বলো তো, তাহলে অল ওভার 1550-এর উপরে তো 15% সুদ পেলই, আর এক্সট্রা করে কত পেলো, এক্সট্রা 9%, এই যে দ্বিতীয় পার্টে শুধুমাত্র এক্সট্রা মানে বেশি পেলো, দ্বিতীয় যে পার্টটা ইনভেস্ট করেছিল সেখানে 9% বেশি সুদ পেলো, তাই তো। তাহলে এবারে একবার কি করলাম, এবারে আমি একবার করলাম যে এই 1550-এর 15% কত, এবারে যদি 1550-এ যদি 15% বের করি, দেখো বের করে আমি তারপরে বলছি কেন 15% বের করছি। 1550-এর যদি 15% বের করি, আর 15% মানে আমরা তো জানি যে 3/20 হবে, আমি দেখো লিখছি, তাও 15% মানে 15/100 লিখে দিলাম, 15% বের করব, আর 15/100 মানেই হলো কি 3/20। এবারে যদি আমি করি এখানে 0 0 ক্যান্সেল করি, তাহলে দেখো কত হয়ে যাবে, এখানে 3 5 15, তারপর 3 5 15, 16 6, 3 1 3 আর 1 4, এইটা বাই 2 হয়ে যাবে, আর এইটা বাই 2 মানে 465/2, মানে এটাকে আমি যদি করি তাহলে 232.5 হবে। এবারে দেখো আমি কি বললাম, 1550-এর দুই ক্ষেত্রেই তো 15% পেয়েছে, শুধুমাত্র এই দ্বিতীয় ক্ষেত্রে 9% এক্সট্রা পেয়েছে, 9% এক্সট্রা পেয়েছে। তাহলে 9% অরিজিনালি সে যদি 15% পেতো তাহলে সে সুদ পেতো কত, তাহলে সে সুদ পেতো 232.5 টাকা, কিন্তু সে পেয়েছে কত, সে পেয়েছে 300 টাকা। তাহলে এই যে এক্সট্রা যেটা পেলো, এক্সট্রা যে অ্যামাউন্টটা পেলো সেটা কি জন্য পেলো, এই জন্যই পেলো দ্বিতীয় পার্টটা সে 9% বেশি সুদ পেয়েছে, দ্বিতীয় পার্টটাতে সে 9% বেশি সুদ পেয়েছে তার জন্য। তাহলে কত টাকা বেশি সুদ পেলো সেটা একবার বের করে নিই, তাহলে 300 থেকে আমি যদি 232.5 বাদ দিয়ে দিই, 300 থেকে আমি যদি 232.5 বাদ দিয়ে দিই, তাহলে দেখো কত থাকবে, 5 এখানে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে 3, আর এখানে চলে আসবে, তাহলে থাকবে হলো, আচ্ছা এটা 3 নয়, এখানে 3 হয়ে যাবে, মানে এখানে থাকবে হলো 7, আর এখানে থাকবে 67.5 টাকা সে হলো অতিরিক্ত পেয়েছে। কেন, কারণ দ্বিতীয় পার্টে সে 9% বেশি সুদ পেয়েছে। তাহলে আমি কি বলতে পারি না যে এই 9%-এর ভ্যালুই হলো, মানে দ্বিতীয় পার্টের 9%-এর ভ্যালুই হলো 675.5, তাই না, এখানে অবশ্যই 0.5 কিন্তু এত টাকা। তাহলে এখান থেকে আমি যদি বলি যে 1% ইকুয়াল টু কত, তাহলে 1% ইকুয়াল টু আমি যদি এটাকে 9 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে, এটাকে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 7 7 7 9 63, 7.5 টাকা।
আর আমি দ্বিতীয় পার্ট মানে কি, দ্বিতীয় সম্পূর্ণ, যে কোনো সম্পূর্ণ জিনিস মানে 100%। তাহলে 100% মানে যদি আমি বের করি দ্বিতীয় পার্টের এটা কিন্তু দ্বিতীয় পার্ট বেরোচ্ছে অলওয়েজ, ভালো করে খেয়াল রাখবে কিভাবে দ্বিতীয় পার্ট বেরোচ্ছে, কারণ এটা দ্বিতীয় পার্টের 9%, দ্বিতীয় পার্ট থেকে সে 9% বেশি সুদ পেয়েছে, আর যেটা অ্যামাউন্টে হলো 67.5 টাকা, তাহলে দ্বিতীয় পার্টের 100%, দ্বিতীয় পার্ট মানেই যে কোনো সম্পূর্ণ জিনিস মানে 100%, তাহলে দ্বিতীয় পার্ট তাহলে 100% ইকুয়াল টু কত হয়ে যাবে 750 টাকা। তাহলে দ্বিতীয় পার্ট যদি 750 টাকা হয় তাহলে প্রথম পার্ট মোট টাকার পরিমাণ হলো 1550, তার থেকে 750 যদি দ্বিতীয় পার্টে থাকে তাহলে ফার্স্ট পার্ট, তাহলে পার্ট ওয়ান তাহলে 800 হয়ে যাবে, আর তাহলে পার্ট টু, এটা পার্ট ওয়ান, আর পার্ট টু তাহলে কত হয়ে গেল, পার্ট টু হয়ে গেল 750। এবারে যদি এখানে রেশিও করি তাহলে দেখো এবার আগেরটার মতো, এই যে এখানে যেটা করলাম 800 আর 750, যেটা আমরা এইভাবে করবো, কিন্তু এইভাবে করলে দেখো আমি তো এত লেখালেখি করলাম, এত লেখালেখি করতে হবে না, তুমি যখনই দেখলে যে প্রথম পার্টের, আচ্ছা আগে করে নিই এখানে, তাহলে এখানে যদি ক্যান্সেল করি তাহলে 5 16 80 আর 5 15 75, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। এবার আমি বললাম যে আমাদের এত লেখালেখি করতে হবে না, কেন বলো তো, কিভাবে করবে, প্রথম পার্টের দেখলে যে 15% আর দ্বিতীয় পার্ট থেকে 24%, তাহলে বুঝতে পারলে যে দ্বিতীয় পার্ট থেকে 9% এক্সট্রা পেলো, আর দ্বিতীয় পার্টের 9% এক্সট্রা পেলো, এই 9%-এর ভ্যালু কি হয়ে যাবে, প্রথমে তুমি বের করে নিলে, যেহেতু দুটো পার্ট থেকে 15% কমন পেয়েছে, তাই 1550-এর 15% বের করে নিলে, 15% বের করে নিলে, আমি যে বের করলাম 232.5 টাকা হলো, এই ক্যালকুলেশনটা করতে হবে, এটা তোমাকে করতে হবে। 232.5 টাকা হলো, এটা যদি সহজ ভ্যালু থাকে তাহলে মুখে মুখে করতে পারবে, আর নইলে তুমি একটা ছোট্ট কাটাকুটির মাধ্যমে করে নেবে। তাহলে তখন দেখলে যে মোট 300 টাকা সুদ পেয়েছে, যদি 15% দুটো ক্ষেত্রেই যদি 15% সুদ পেত, তাহলে সে মোট সুদ পেত 232.5 টাকা, কিন্তু সে তো পেয়েছে 300 টাকা, তাহলে 67.5 টাকা কেন এক্সট্রা পেয়েছে, কারণ দ্বিতীয় পার্টে 9% বেশি সুদ পেয়েছে, তার জন্য 9% এর ভ্যালু 67.5, 1% 7.5, 100% এর ভ্যালু 750, তাহলে দ্বিতীয় পার্ট 750, প্রথম পার্ট 800, তাহলে 800 রেশিও 700, বুঝা গেল। দুটো পার্ট এখানে রেশিও করতে বলেছে, এটাও বলতে পারতো প্রথম পার্ট কত দ্বিতীয় পার্ট কত, যেটাই বলুক না কেন আমরা বের করতে পারবো। বুঝতে পারলে তো কোশ্চেন নাম্বার 39, খুব সুন্দর কনসেপ্ট, এই যে যেটা বললাম দ্বিতীয়টা খুব ভালো করে মনে রাখবে। চলে এসো কোশ্চেন নাম্বার 40, মুছে দিলাম টোটালটা, আরে পাশে যেটা বললাম ডিটেলস মেথড ওটা তো সবাই জানো, শুধুমাত্র সেকেন্ড যে মেথড বললাম সেটা অনেকেরই নতুন, খুব ভালো করে জেনে রাখবে। এবারে চলে আসো কোশ্চেন নাম্বার 40-তে। কোশ্চেন নাম্বার 40 দেখো, বলে দিয়েছে এ বিকে 5000 টাকা 2 বছরের জন্য, সিকে 3000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল, এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত। এখানে আমাকে কি বের করতে বলেছে, সুদের হার বের করতে বলেছে। বোঝা গেল কিভাবে, দেখো এখানে এ আর বি, এ ধার দিয়েছে কাকে, এ ধার দিয়েছে, এ হলো ধার দিয়েছে, এ হলো মালিক, কাকে কাকে দিয়েছে, বি কে দিয়েছে আর সি কে দিয়েছে, তাই তো। তাহলে বি কে দেখো কি দিয়েছে, বি কে কত দিয়েছে, 5000 টাকা দিয়েছে, 5000 টাকা দিয়েছে, কত বছরের জন্য, 2 বছরের জন্য, 5000 টাকা দিয়েছে 2 বছরের জন্য। আর সি কে দিয়েছে কত টাকা, সি কে দিয়েছে 3000 টাকা দিয়েছে 4 বছরের জন্য, 3000 টাকা দিয়েছে, 3000 টাকা দিয়েছে কত বছরের জন্য, 4 বছরের জন্য, 3000 টাকা 4 বছরের জন্য দিয়েছে, এই বিষয়টা বলা আছে। এবারে আমাকে রেট অফ ইন্টারেস্ট বলে দেওয়া নেই, এবার বলছে যে শুধুমাত্র এটা বলে দিয়েছে যে এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট হিসেবে মোট পেয়েছে 2200 টাকা, তাই তো। সরল সুদ হিসেবে মোট পেয়েছে হলো 2200 টাকা, সরল সুদ হিসেবে সে যদি 2200 টাকা আয় করে তাহলে তার সুদের হার কত ছিল, এটাই আমাকে বের করতে বলেছে। তাহলে কিভাবে বের করবো, দেখো আমি ধরে নিলাম যে রেট পার্সেন্টেজ আমি ধরে নিলাম আরই, মানে সুদের হার আমি ধরে নিলাম আর% সুদের হার। তাহলে আর% যদি সুদের হার হয় তাহলে প্রথমে সে প্রথম টাকাটা মানে বিকে যে টাকা দিয়েছে 5000 টাকা, সেটা 2 বছরের জন্য, তাহলে সেখান থেকে কত টাকা সুদ পেয়েছে, তাহলে 2 বছরের জন্য তাহলে 2% সুদ পাবে, তাই না। 2 বছরের জন্য যদি আর% হারে সুদ হয় তাহলে 2%, এটা তো প্রত্যেকেই বুঝতে পারছো। তাহলে 5000 এর 2%, 5000 এর 2%, তাই তো, 5000 এর 2%, এটা হলো বি এর থেকে যে পরিমাণ সুদ পেলো সেটা হলো এটা, সি এর থেকে যে পরিমাণ সুদ পেলো, সি কে 3000 টাকা দিয়েছিল আর 4 বছরের জন্য, তাহলে রেট অফ ইন্টারেস্ট আমি ধরে নিয়েছি আর%,
তাহলে কত পার্সেন্ট সুদ পেয়েছে? 4R%। 4R%। তাহলে এটা হলো বিএসসি এর থেকে সুদ পেয়েছে, আর এতটা পরিমাণ বি এর থেকে সুদ পেয়েছে। আর এই দুটো সুদের পরিমাণই কত বলে দিয়েছে? 2200 টাকা। এই দুটো সুদের পরিমাণই বলে দেওয়া আছে 2200 টাকা প্রশ্নে। তাহলে এবারে দেখো কিভাবে সলভ করব। এই পার্সেন্টেজের জন্য এখানকার দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে। বলো তো কিভাবে পার্সেন্টেজের জন্য দুটো শূন্য ক্যান্সেল হলো? আসলে এই পার্সেন্টেজের জন্য নিচে কি হতো? নিচে 100 হতো। এই 100-এর দুটো শূন্য আর এখানকার দুটো শূন্য ক্যান্সেল হলো, তো তাহলে আমার 100 লেখার দরকার নেই ওরকম ভাবে। আমি যদি বুঝে যাই তাহলে এই পার্সেন্টেজের জন্য দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেল। হলো। এবারে দেখো যদি করি তাহলে এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 100R প্লাস এখানে হয়ে যাবে 120R। 120R এইটা ইকুয়াল টু কত হয়ে যাবে? 2200। তাহলে এখানে হয়ে যাবে কত? 220R। 220R ইকুয়াল টু 2200। এবার আমি যদি এই 220 দিয়ে এটাকে ক্যান্সেল করি তাহলে 10। তাহলে আর ইকুয়াল টু কত হয়ে যাবে? 10। অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে? 10%। রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 10%। যেটা দেখো কোন অপশনে রয়েছে? যেটা দেখো অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? খুব সহজ অঙ্ক ছিল, যেটা একদম বেসিকভাবে বললাম, বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 41 চলে আসো। এটা একদমই বেসিকভাবে বলেছি। চলে আসো কোশ্চেন নাম্বার 41। কোশ্চেন নাম্বার 41 দেখো, 1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। তাহলে 12.5% হারে কত টাকার ধার দেওয়া হয়েছিল? এই ধরনের অঙ্ক আমরা আগের ক্লাসে করেছি, এই যে আগের দিনের ক্লাসে। তাহলে কিভাবে করব দেখো আমি বলি, আরেকবার বলে দিই। এখানে টোটাল 1500 টাকা। 1500 টাকা দুটো পার্টে ইনভেস্ট করেছে, পার্ট 1 আর পার্ট 2। পার্ট 1 টাকাটা কি করেছে? 10% সুদে 5 বছরের জন্য দিয়েছে। 10% সুদে 5 বছরের জন্য ইনভেস্ট করেছে। আর পার্ট 2 টাকাটা 12.5% হারে 4 বছরের জন্য ইনভেস্ট করেছে। 4 বছরের জন্য ইনভেস্ট করেছে, তাই তো? এবারে আমায় বলেছে তাহলে কোন পার্টে কত টাকা ইনভেস্ট করেছে, দুটো পার্টই বের করতে বলেছে। এখান না, দুটো পার্ট নয়, একটা পার্ট বের করতে বলেছে। 12.5% হারে কত টাকা ইনভেস্ট করেছে। আমরা দুটো পার্টই বের করছি। দেখো যে কোনোটা দিতে পারে। কিভাবে করব? এখানে সে 10% হারে 5 বছরের জন্য ইনভেস্ট করেছে, তাহলে প্রথম পার্ট থেকে সে কত পরিমাণ সুদ পেল? 50% সুদ পেল প্রথম পার্ট থেকে। দ্বিতীয় পার্ট থেকে সে কত পরিমাণ সুদ পেল? এখানে যে 12.5% হারে 4 বছরের জন্য, তাহলে এখান থেকেও 50% সুদ পেল। তাহলে প্রথম পার্ট থেকে 50% সুদ পেল, দ্বিতীয় পার্ট থেকেই 50% সুদ পেল। আর বলেই দেওয়া আছে এই দুটো সুদের পরিমাণ আমায় বলে দিয়ে আছে, সে যে সুদ পেল সেটা সমান পরিমাণ সুদ পেল। তাহলে এখানে আমি বুঝতেই পারছি, এতটুকু দেখে 50% যখনই হয়েছে তাহলে বুঝতে পারছি 750 অর্থাৎ দুটো পার্টেই 750 করে ইনভেস্ট করেছে, মানে অঙ্কই করতে হবে না। দেখো আমি বলছি কিভাবে হলো। তাহলে পার্ট 1 এর পার্ট 1 এর 50% সুদ পেয়েছে। তাহলে পার্ট 1 এর 50% যদি সুদ পায় তাহলে পার্ট 1 থেকে এতটা সুদ পেয়েছে। পার্ট 2 এর 50% সুদ পেয়েছে, তাহলে পার্ট 2 থেকে সুদ পেয়েছে এত পার্সেন্ট। এই যে পার্ট 2 এত পার্সেন্ট সুদ পেয়েছে। আর এই দুটো সুদের পরিমাণই কি? সমান। এবারে দেখো 50, এখানে 1, যদি 50-কে 50 দিয়ে কেটে দিই তাহলে 1। তাহলে দেখো P1/P2 অর্থাৎ পার্ট 1 বাই পার্ট 2 এর রেশিও 1/1, অর্থাৎ দুটোতে সমান পরিমাণ টাকা ইনভেস্ট করেছে। মানে পার্ট 1 এও যত টাকা ইনভেস্ট করেছে পার্ট 2তেও, দুটো তত টাকা ইনভেস্ট করেছে। তাহলে বুঝতে পারছি এখানে, তাহলে বুঝতে পারছি যে 750 টাকা হয়ে যাবে। 750 টাকা। কিভাবে? এখানে যদি আমাদের আলাদা বেরোতো, এটা তো এক বেরিয়েছে তাই, আর আলাদা বেরোলে আমরা কি করতাম? এই যে এখানে 1 আর এখানে 1, তখন কি লিখতাম যে 2 ইউনিট ইকুয়াল টু কত? 1500 বলে দেওয়া আছে। 2 ইউনিট ইকুয়াল টু 1500, তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত? 750। 1500/2 750, যেটা আমাদের অ্যান্সার হয়ে যেত। বোঝা গেল? এইভাবে বেরোলো। বোঝা গেল কোশ্চেন নাম্বার 41।